একদিকে কাজলা নদীর শান্ত জল খোলা প্রান্তর, অপরদিকে দাঁড়িয়ে থাকা অপরূপ সৌন্দর্যে সবুজে ঘেরা এক কুঠির। এ যেন শেখায় প্রকৃতি কত সুন্দর। কিন্তু প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আর অভিজাত্যের মাঝেও লুকিয়ে আছে এক করুণ নির্মমতার ইতিহাস। বন্ধুরা, আজ আমি তুলে ধরব ব্রিটিশ শাসিত নীলকরদের দ্বারা অত্যাচারের কেন্দ্রবিন্দু এক ভবনের গল্প, যা বাংলাদেশে নীলকুঠি নামে পরিচিত। ব্রিটিশ শাসনামলে নীলকরদের নির্মমতা সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। 1600 সালে বাণিজ্যিক উদ্দেশ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভারতবর্ষে ইংরেজদের আগমনের সূচনা ঘটে। প্রথম দিকে তাদের আগমন শুধু বাণিজ্যিক উদ্দেশ্যে হলেও পরবর্তীতে তারা কূটনীতিক ও সামরিক শক্তির মধ্য দিয়ে ভারতবর্ষে নিজেদের শাসন প্রতিষ্ঠা করে। ভারতবর্ষে তাদের শাসনের সময়সীমা ছিল 1858 সাল থেকে 1947 সাল পর্যন্ত। প্রথম দিকে তারা একচটিয়া নীল ব্যবসার অধিকার লাভ করলেও পরবর্তীতে 1833 সালে সনদ আইনের ফলে তাদের এই একচটিয়া ব্যবসা বন্ধ হয়ে যায়। ফলে তারা দলে দলে বাংলায় এসে নিজেরা নীল চাষ করতে শুরু করে। তখন থেকে বাংলার কৃষকদের উপর চলতে থাকে নির্যাতন। পরবর্তীতে 1859 সালে বাংলার কৃষকরা সংঘবদ্ধভাবে নীল চাষের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, যা ইতিহাসে নীল বিদ্রোহ নামে পরিচিত। এর ফলে 1860 সালে বাংলার কৃষকদের উপর তাদের এই নির্যাতনের স্থায়ী অবসান ঘটে। বন্ধুরা, এখন আপনার স্ক্রিনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটাই ছিল নীল প্রস্তুত করার কারখানা। নীল গাছ সংগ্রহ করে এখান থেকেই নীল প্রস্তুত করা হতো এবং এখানে রয়েছে সেই টর্চার সেল, যেখানে অবাধ্য কৃষকদেরকে বন্দী করে রেখে নির্যাতন করা হতো। বন্ধুরা, এখন আমি আছি নীল কারখানার সামনে। ক্ষেত থেকে নীল গাছ এখানে নিয়ে এসে নীল প্রস্তুত করা হতো এবং এখানে রয়েছে সেই টর্চার সেল, যেখানে অবাধ্য কৃষকদেরকে শাস্তি দেওয়া হতো। এখন আমি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো ভবনটির অবস্থা কেমন আছে। বন্ধুরা দেখুন, ব্রিটিশদের তৈরি প্লেয়ারগুলো কত মোটা, তারা কত শক্তভাবে বিল্ডিংটা তৈরি করছিল। তাদের ইচ্ছা ছিল তারা সারা জীবনে জমিনে থেকে যাবে, তাদের শাসন থাকবে। কিন্তু চিরন্তন বাস্তব তো এটাই, কোনো জালিমের শাসনই চিরকাল স্থায়ী হয় না, সবকিছুরই শেষ আছে। ভবনটির সামনের বারান্দার ছাদের অবস্থা ধ্বংসপ্রায়। তারা ছাদটা অনেক মজবুত ভাবে তৈরি করেছিল। দেখতে পাচ্ছেন তাদের কাঠামোগুলা লোহার তৈরি, যা বর্তমান আমাদের রেল লাইনে দেখা যায়। এরকম লোহা দ্বারা তারা কাঠামোগুলো তৈরি করছিল। এখন আমরা চলে আসছি ঘরের ভিতরটাতে। এটা ঘরের মাঝখান এবং ঘরের ওই পাশে এক বারান্দা, এই পাশে এক বারান্দা, যাকে বলে 5 বারান্দাওয়ালা ঘর। আপনারা দেখতে পাচ্ছেন তাদের ছাদটাও ছিল কিন্তু অনেক উঁচু। আর ওই পাশের দিকে রয়েছে তাদের কারখানা। আমরা এখন চলে যাব কারখানার দিকে। এই যে আমরা এখন চলে আসছি কারখানার দিকে। দেখুন, এই যে এখানেই নীল চাষের প্রস্তুতকরণ, হ্যাঁ, নীল তৈরি করা গাছ থেকে এখানে সাজিয়ে রাখা। দেখতে পাচ্ছেন এখানে একটা র্যাক বানিয়ে রাখা, সেই আমলের ব্রিটিশ আমলে আজ থেকে 200 বছর আগে বানানোর লোহাগুলা। দেখুন কতটা হার্ড ছিল তখন, যে এখনো এগুলা আছে। এগুলা ব্যবহার হয় না, স্মৃতিস্বরূপ এখন রেখে দিয়েছে। ছাদটা দেখেন কত উঁচুতে। আর কারখানার ঠিক পিছন দিক দিয়ে বয়ে গেছে কাজলা নদী। নীল প্রস্তুতকরণের জন্য বিশুদ্ধ পানির প্রয়োজন পড়তো অনেক বেশি। এজন্য যেগুলোই নীলকুঠি বা নীল কারখানা আছে, সবই নদীর তীর ঘেঁষা। এখন আপনাদেরকে দেখাবো তাদের নির্মিত সেই জেলখানা, যেখানে অবাধ্য কৃষকদেরকে তারা শাস্তি দিত। এই ভবনেই অবস্থিত। এই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন জেলখানাটির অংশ। প্রচুর অন্ধকার এখানে। এই অন্ধকারের ভিতরেই অবাধ্য কৃষকদেরকে নির্মমভাবে অত্যাচার করা হতো। দেখুন, আপনারা দেখলেন নীল কারখানা ও ব্রিটিশ নির্মিত জেলখানা। এখন আপনাদেরকে নিয়ে চলে যাব নীলকরদের মূল অফিসের দিকে। আর জানিয়ে রাখি, বাংলাদেশে আমচুপি নীলকুঠি নীলকরদের ছিল মূল কেন্দ্র। বন্ধুরা, এখন আমি চলে এসেছি নীলকরদের মূল অফিসের সামনে। আমজুপি নীলকুঠি, এটাই ছিল নীলকরদের মূল অফিস। এখন আমি চলে যাব ভিতরের দিকে। ভিতরে প্রবেশ করার প্রথম রুমটা সাজানো আছে বিশাল এক ফটো গ্যালারি হিসেবে।
এখানে ছবি দেওয়া হচ্ছে কিভাবে নীল তৈরি করা হতো, কিভাবে চাষ করা হতো, কিভাবে ক্ষেত থেকে সংগ্রহ করা হতো। এভাবে বিভিন্ন ধরনের ছবি দিয়ে সাজানো গ্যালারি। আর এই পাশের দেওয়ালটা সাজানো আছে বাংলাদেশের আরো ঐতিহাসিক স্থাপনার ক্যানভাস দিয়ে। এভাবে সাজিয়ে রাখা আছে প্রথম রুমটা। আর এই পাশে কাঁচের গ্লাস বন্দি সাজানো আছে তৎকালীন কিছু মাটির তৈজসপত্র। এভাবেই কিছু ঐতিহাসিক জিনিস দিয়ে সাজিয়ে রাখা হয়েছে নীলকুঠির ভিতরের অংশ। এখন আমরা দেখব নীলকুঠির বাহিরের অংশটা। বাহিরের দিকের সবুজের মিছিল দেখে আমার চোখ আনন্দে ভরে গেল। কোনো কঠিন হৃদয়ের মানুষের মনও শান্ত হয়ে যাবে এখানের সৌন্দর্য দেখে। সবুজ ঘাসের গালিচায় যেন ইতিহাস বিশ্রামে আছে, যেখানে নীরবতারাও কথা বলে। এমন মনোরম পরিবেশে দেওয়ালের গল্পগুলো যেন নতুন করে প্রাণ পায়। একদিকে কাজলা নদীর স্রোতের কলকল ধ্বনি, অপরদিকে পাখির কিচিরমিচির ডাক, যা আপনাকে পৌঁছে দেবে অন্যরকম এক মাত্রায়। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি নীলকুঠির সামনের দিকে। নীলকুঠির সামনে দিয়ে বয়ে গেছে কাজলা নদী। নীলকুঠির সামনে বারান্দা বরাবর কাজলা নদীর দিকে একটা সিঁড়ি করা আছে। সিঁড়ি বেয়ে এখন আমি নিচের দিকে নেমে যাব, গিয়ে দেখাবো নদীর সৌন্দর্য। এখন শীতকাল হওয়ার কারণে নদীর পানি অনেকটাই কমে এসেছে। যখন বর্ষার মৌসুম থাকে তখন কানায় কানায় নদীটা ভরপুর থাকে, তখন নদীকে আরো অনেক বেশি চওড়া দেখায়, তখন নদীর পানির স্রোত অনেক বেশি থাকে। এখন শীতকাল হওয়ার কারণে পানি অনেকটাই কমে গেছে, খোলা মাঠের মধ্য দিয়ে বয়ে গেছে আঁকাবাঁকা নদী। আসলে এই গ্রামীণ দৃশ্যগুলো খুবই চমৎকার। এখন আমি আছি ঠিক নদীর মাঝ বরাবর, আর এই নদীর মাঝখান থেকে নীলকুঠিটাকে দেখতে দেখুন কত সুন্দর লাগছে। মনে হচ্ছে সে সবুজ লতা পাতার আড়াল থেকে উকি দিচ্ছে। এখন আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওর খুবই ইন্টারেস্টিং একটা পার্ট, যা দেখে আমি নিজেও রীতিমতো অবাক হয়ে গিয়েছি। চলুন সেদিকে যাওয়া যাক। বন্ধুরা, আমি এখন সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা কবুতর ঘর। এটা কবুতর ঘর, কিন্তু সাধারণ কবুতর ঘর না। এখানে রাখা হতো সেই সকল কবুতর যা দ্বারা তখন বার্তা আদান প্রদান করা হতো। এই কবুতরের মাধ্যমেই তারা এক স্থান থেকে আরেক স্থানে বার্তা পাঠাত। এটা আমি এতদিন শুধু রূপকথার গল্পে শুনেছি বা অনেক টিভি সিরিজেও দেখা হয়েছে, বাস্তবে কখনো দেখা হয় নাই। এটাই আমার প্রথম দেখা। তখন কোনো টেলিযোগাযোগ ব্যবস্থা ছিল না, তাই তারা এই রকম পদ্ধতি ব্যবহার করত। রীতিমতো অবাক হওয়ার বিষয়। বন্ধুরা, এটি ছিল আমার মেহেরপুর সিরিজের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমি মেহেরপুরের মুজিবনগরের ইতিহাস তুলে ধরেছি। আপনি যদি আমাদের প্রথম পর্বটি দেখে না থাকেন, তাহলে অনুরোধ থাকবে প্রথম পর্বটি দেখে আসার। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।